হেমনগর জমিদার বাড়ি বা পরীর দালান নিয়ে নানা গল্পকথা প্রচলন রয়েছে। অমাবস্যার রাতে চারিদিকে অন্ধকারে ঢেকে গেলে তখন এই ভবনে ব্যবহৃত মূল্যবান পাথরের আলোর ঝলকানিতে আকাশ থেকে পরী আকৃষ্ট হয়ে নেমে আসত এই ভবনটির ছাদে। এই ভবনটির সৌন্দর্যের আড়ালে লুকায়িত আছে নানা অত্যাচারের গোপন কাহিনী। ভবনটির যত সুন্দর ভিতরটা ততই অন্ধকারে ঘেরা। এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন এই যে সিঁড়ি দিয়ে এখন আমি উপরের দিকে উঠছি। এই দেখুন বন্ধুরা, এই সিঁড়ির এই কাঠের যে একটি ডিজাইন, সেটা আজও দেখুন কত সুন্দর। এগুলো সব শাল কাঠের, তাই আজও অক্ষত অবস্থায় রয়েছে। দেখুন বন্ধু, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছিল সেকালে। এই ভবনটিতে বেশ কিছু গুপ্ত পথ রয়েছে। এই গুপ্ত পথ ব্যবহার করে চলে যাওয়া যেত ভবনটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এই পথ দিয়ে যাওয়া যায় ছাদে। পরীর দালান আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন। পরীর দালানে আমি এখন ছাদে রয়েছি, এবং ছাদে সেই যে আমরা প্রথমে প্রবেশদ্বারে প্রথমে যে ডিজাইন করা যে মুকুটের মতন যে দেখতে পেয়েছিলাম, সেটিরই পিছনে আমি অবস্থান করছি। এবং সমগ্র এই পরীর দালানের ছাদ থেকে পুরো ভবনটি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনাদেরকে। দেখুন সুবিশাল এই ভবনটি, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম এই পরীর দালান দেখার জন্য। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই খুব সহজে আপনারা চলে আসতে পারেন এই পরীর দালান বা হেমনগর জমিদার বাড়িতে। প্রথমে টাঙ্গাইল যেতে হবে আপনাদের। ঢাকা থেকে 1300 কিলোমিটার দূরে বাস কিংবা ট্রেন যোগে খুব সহজে চলে আসতে পারেন আপনারা টাঙ্গাইল। ট্রেনে আপনারা আসতে পারেন একতা, পদ্মা এক্সপ্রেস নামের ট্রেনগুলিতে। ভাড়া আসনভেদে 95 থেকে 379 টাকা পর্যন্ত। টাঙ্গাইলে পৌঁছার পর আপনাদের যেতে হবে গোপালপুর। গোপালপুরে যেতে আপনাদের সময় লাগবে আধা ঘন্টা। টাঙ্গাইল থেকে গোপালপুরের দূরত্ব 47 কিলোমিটার। গোপালপুর থেকে আবার আপনাদের যেতে হবে হেমনগর। মাত্র 9 কিলোমিটার দূরেই হেমনগর জমিদার বাড়িটি অবস্থিত। আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হেমনগরে। হেমনগর ডিগ্রি কলেজের মধ্যেই অবস্থিত এই পরীর দালান বা হেমনগর জমিদার বাড়িটি। চলুন বন্ধুরা ভিতরে প্রবেশ করি, উন্মোচন করি আজ ইতিহাসের এক রোমাঞ্চকর অধ্যায়। জমিদার হেমচন্দ্র চৌধুরীর পিতা কালীবাবু চৌধুরী সূর্যাস্ত আইনের আওতায় শিমুলিয়ায় পরগনার জমিদারি কিনে নেন। হেমচন্দ্র চৌধুরী 1880 সালের মধুপুর উপজেলায় আমবাড়িয়া রাজবাড়ি পরিত্যাগ করে গোপালপুরে উপজেলায় সুবর্ণখালী গ্রামে দ্বিতীয় রাজবাড়ি নির্মাণ করেন। হেমচন্দ্র চৌধুরীর নামানুসারেই এলাকার নাম পরিবর্তন করে হেমনগর রাখা হয়। পরবর্তীতে 1890 সালে সুবর্ণখালী গ্রামে যমুনা নদীর ভাঙনের কবলে পড়লে হেমচন্দ্র চৌধুরী সুবর্ণখালী থেকে 3 কিলোমিটার দূরে শিমুলিয়াপাড়া গ্রামের এই পরীর দালান নির্মাণ করা হয়। মূল ফটকে
তালা রয়েছে, তাই আমি চেষ্টা করছি পেছন দিয়ে এই ভবনটির ভেতরে ঢোকার। পেছনের অবস্থা একেবারে করুণ, দরজা জানালা সব লুট করে নিয়ে গেছে লুটেরারা, অযত্ন আর অবহেলায় এজন্য এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভবনটির কিছু কিছু অংশে অন্ধকার এতটাই ঘুটঘুটে যে ভিতরে প্রবেশ করতেই বুকটা দুরু দুরু করে কেঁপে ওঠে। এখন আমি এই ভবনটির দ্বিতীয় তলায় উঠব। দ্বিতীয় তলাটি সম্পূর্ণ ঘুটঘুটে অন্ধকার, এবং আমি যখন এই স্থানটিতে এসেছি একবারে খুব ভোরবেলায় এসেছি। আশেপাশে কোনো জনমানব নেই, একবারে শুনশান নীরবতা। চলুন বন্ধুরা, এখন এই সিঁড়ি দিয়ে 2 তলা ওঠার চেষ্টা করি। দেখুন কত সুবিশাল এই ভবনটি। এই ভবনটির উচ্চতা দেখুন, একটি রুমের উচ্চতা সাধারণত এত হয় না। এবং সে আমলে যে এই যে দরজা এবং জানালাগুলো, বাকি অংশগুলো দেখতে পাচ্ছেন, এই কাঠগুলি, ওই যে জানালার অবশিষ্ট অংশ, দরজা জানালা সব লুট হয়ে গেছে। এবং একটি ডিজাইনের অংশ দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে এই নকশাগুলি করা হয়েছে। এটি হয়তো সে আমলে আঙিনা ছিল। এক ভবন থেকে আরেক ভবন যাওয়ার এই রাস্তাটি ছিল মূলত সেকালের। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে যাতায়াত করতো। এবং সমগ্র ভবনটি দেখুন বন্ধুরা, এটি হলো আঙিনা। এখান থেকেই 2 তলার চিত্র আমরা দেখতে পাবো। তো চলুন বন্ধুরা, এখন আমি দ্বিতীয় তলায় যাচ্ছি। এই দিকটা পুরোটাই দেখতে পাচ্ছেন বন্ধ করা আছে, এদিক দিয়েও বন্ধ। তো বিকল্প পথ হিসেবে আমরা এদিক দিয়ে যাব। আসলে ভিতরে ঢুকতে ভয় করছে, পুরোটাই অন্ধকার। সামান্য কিছু আলো দেখতে আমার টর্চ লাইট দিয়ে দেখার চেষ্টা করছি। এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন এই যে সিঁড়ি দিয়ে এখন আমি উপরের দিয়ে উঠছি। তার মূল প্রবেশদ্বারের একেবারে নিচেই দেখতে পাচ্ছি ওইখানে রয়েছে সেই ডিজাইন করা ভবনটি। এবং এখান থেকে দেখুন বন্ধুরা, এই জানালা দিয়ে দেখা যাচ্ছে সেই মূল প্রবেশদ্বারটি। জানালা খুলতেই আমরা দেখতে পাবো সেই প্রবেশদ্বারটি। খুব ভয়ে ভয়ে 2 তলায় উঠেছি। 2 তলা থেকে এবার সামনে হয়তো একটি আলো দেখতে পাচ্ছি আমরা। দেখুন বন্ধু, যে যেখানে আলো, হয়তো এটি সে আমাদের এটি হলো দ্বিতীয় তলার বেলকনি। এখানে আজব একটি সিঁড়ি। রয়েছে একটি বিশাল আঙিনা। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে এই আঙিনার দিকে এগিয়ে যাচ্ছে। এই সে আঙিনা, এবং ওখানে রয়েছে একটি হাওয়াখানা। চলুন বন্ধুরা, এবার সামনের দিকে সেই হাওয়াখানার দিকে এগিয়ে যাই আমি। এটি সেই আমলে জমিদারগণ হাওয়াখানা হিসেবে ব্যবহার করত। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, কীভাবে গাছের শিকড়গুলি উপর থেকে নিচ পর্যন্ত বেয়ে নেমে গেছে। এখানে একটি ছোট একটি দেওয়াল দিয়ে আড়াল করে রাখা হয়েছে। সম্ভবত এটি সিঁড়িঘর ছিল, তা আজ হয়তো বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, ছাদের উপর যে একটি কক্ষ রয়েছে, এই কক্ষের প্রত্যেকটি দেওয়ালের ডিজাইন
এবং নকশাগুলো দেখুন কি সুন্দরভাবে তৈরি করা হয়েছিল এই ভবনগুলি এবং এই উপরে ছাদের দেওয়ালগুলি দিয়ে। এটি মূলত একটি সিঁড়িঘর। এই সিঁড়িঘর দিয়ে নিচে নামা যেত। দেখুন বন্ধুরা, এই সেই সিঁড়িটি একেবারে ঘুটঘুটে অন্ধকার দেখতে পাচ্ছেন। আমি এই পথ দিয়ে যাবো না বন্ধুরা, কারণ এখানে এতটাই অন্ধকার যে আমার সাহস হচ্ছে না। সামনে একটি রাস্তা দেখেছি, ওই রাস্তা দিয়ে নামবো। বন্ধুরা, অনেকটা সাহস জুগিয়ে এবার আমি ছাদ থেকে 2 তলা হয়ে 1 তলায় নেমে পড়ব, কারণ এখানে আর বেশিক্ষণ থাকাটা সুবিধা মনে করছি না। কিন্তু বারবারই আমার চোখে পড়ছে সেই আমলে এই যে সিঁড়ির যে কাঠের তৈরি যে রেলিং বলেছে, কত সুন্দর, বা হাতলগুলি দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে তৈরি করা হয়েছিল সে সময়কালে। শাল কাঠ দিয়ে তৈরি করা এই সিঁড়ির হাতলগুলি। বন্ধুরা, এবারে এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে পড়ি, কারণ আর এখানে বেশিক্ষণ থাকাটা মোটেও সুবিধা বোধ করছি না। আমি নেমে পড়ছি এই সিঁড়ি বেয়ে নিচের দিকে। এই সিঁড়ি বেয়ে আমরা উঠেছিলাম বন্ধুরা সে সময়কার। এবার নেমে পড়ছি। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে এই জানালাগুলি তৈরি করা হয়েছিল। বাহিরে ভালোই আলো রয়েছে, কিন্তু ভিতরটা এতটাই ঘুটঘুটে অন্ধকার যে এখানে বেশিক্ষণ থাকা আমি সুবিধা মনে করছি না। তাই এবার নেমে পড়ছি আমি এই সিঁড়ি দিয়ে। সে আমলের এই দরজাগুলো দেখুন বন্ধুরা, একেবারে শাল কাঠের তৈরি এই দরজাগুলো, কি বিশাল বিশাল দরজা, জানালা। এবং সিঁড়িঘরের এখানে রয়েছে একটি ফাঁকা স্থান, এবং এইখানে রয়েছে একটি, সম্ভবত এখানে বাইক পেয়াদারা অপেক্ষা করতো, কারণ এটি হচ্ছে মূল ফটকের পাশেই রয়েছে ছোট্ট একটি দরজা। এই জমিদার বাড়িটির প্রতিটি নকশাই যেন প্রকাশ করছে সেকালে জমিদারের আভিজাত্যের আর রুচির। এই জমিদারের কিছু ছিল কঠোর নিয়ম কানুন। কেউ এই জমিদার বাড়ির সামনে দিয়ে জুতো পায়ে হেঁটে যেতে পারতো না, এবং কেউ পিঠ দেখিয়ে জমিদারের সামনে দিয়ে হেঁটে যেতে পারতো না। তাকে অবশ্যই পিছন দিয়ে, মানে উল্টা পথ দিয়ে তাদেরকে হেঁটে যেতে হতো। এবং খাজনা আদায়ের ব্যাপারে ছিল তার কঠোর নির্দেশ। যে সকল প্রজারা খাজনা ঠিক মতন পরিশোধ করতে পারতো না, তাদের উপর চালানো হতো অমানবিক নির্যাতন। এবং তার এই নির্যাতনের কারণে দেশ ভাগের সময় যখন জমিদারগণ এখান থেকে চলে যায় এবং তার কিছু বংশধর এই ভবনটিতেই বসবাস করতে থাকে, এবং তারা যাতে এখান থেকে চলে যায় তাই স্থানীয় লোকজন গরু জবা করে তার ভুঁড়ি চামড়া ফেলে দিত এই জমিদারদের বাড়ির আঙিনায়। ক্ষোভে এবং তাদের প্রতি প্রতিশোধমূলক আচরণের কারণেই এমনটা করেছিল সেকালের স্থানীয় লোকজন। তো বন্ধুরা, আমরা এবার মূল ভবন থেকে বের হয়ে পাশে আরও একটি ভবনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, জমিদার বাড়ির পেছন থেকে আমি আপনাদের দেখাচ্ছি জমিদার বাড়ি কত বিশাল ছিল। খালি একটু অনুমান করে দেখেন, ওই যেখান থেকে সীমানা শুরু হয়েছে, এবং আমি এখন যে অংশগুলো আপনাদের দেখালাম পুরো জায়গা জুড়ে এই জমিদার বাড়ির ভবনগুলোর বিস্তৃতি। এবং এদিকেও একটি সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি। এই সিঁড়ি দিয়ে হয়তো তারা এদিকে কোনো বাগান বাড়ি ছিল, তারা বাগান বাড়ি এখানে আসতে। ওখানে কিছু কূপ দেখতে পাচ্ছি বন্ধুরা, কূপ থেকে হয়তো তারা পানি সংগ্রহ করতো। ওই দেখেন দূরে একটি কূপ দেখতে পাচ্ছি, ওই যে কূপ একটি, ওদিকে পুকুর ঘাট। সব মূল্যে স্বয়ংসম্পূর্ণ একটি জমিদার বাড়ি ছিল এই জমিদার বাড়ি, যার নাম হলো পরীর দালান। বা ওই জায়গায় প্রতিটি নকশা একবার দেখুন বন্ধুরা, কি সুনিপুণভাবে তৈরি করা হয়েছিল। এখানে বলা হয়ে থাকে সে আমলে কলকাতা থেকে কারিগর আনে এই জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল। তারই আমরা প্রমাণস্বরূপ দেখতে পাই
এই যে স্থাপনার পিলারগুলো দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবং এই সিঁড়িটি দেখুন কতটা নান্দনিক এবং রাজকীয়তা প্রকাশ পায় প্রতিটি স্থাপনার এক একটি নকশা। বন্ধুরা, এবার এখানে আমরা একটা সিঁড়ি দেখতে পাচ্ছি। এই সিঁড়ি দিয়ে এবার উপরে উঠি। উপরে উঠতেই দেখতে পাচ্ছি একেবারে ঘুটঘুটে অন্ধকার। আমার এই ছোটো টর্চের সাহায্যে উপরে উঠে পড়লাম এবং দেখি উপরে আমাদের জন্য কী অপেক্ষা করছে। উপরে উঠতে আসলে বন্ধু ভয়ও করছে। উপরে উঠতে দেখতে পেলাম এই অংশটি কংক্রিট দিয়ে একেবারে ঢালাই করা, এই দিয়ে ওঠার কোনো ব্যবস্থা নেই। তো বন্ধুরা, কী আর করার, নেমে পড়ি, কারণ এখানে আর বেশি থাকার সুবিধা মনে করছি না, কারণ একেবারে অন্ধকারে এই অংশটি। আপনারা দেখতে পাচ্ছেন টর্চ দিয়েও ঠিকভাবে দেখা যাচ্ছে না। তাই বন্ধুরা আর সাহস হচ্ছে না আমার। আমি আবার এখান থেকে নিচের দিকে নেমে পড়ি। বন্ধুরা, এবার আমি নিচে নেমে পড়ছি, কারণ এখানে থাকাটা মোটেও সুবিধা অনুভব করছি না। এই সিঁড়ি ঘরে এখানে একটি ভেন্টিলেটরের ব্যবস্থা সম্ভবত, এদিক থেকে সেই সময় আলো বাতাসের ব্যবস্থা ছিল, তাই এখানে একটি ভেন্টিলেটর আমরা দেখতে পাচ্ছি। চলুন বন্ধুরা, এখানে আমরা নেমে পড়ি, কারণ এখানে এতটাই অন্ধকার যে এখানে বেশিক্ষণ থাকাটা সুবিধার মনে হচ্ছে না। সমগ্র জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখলাম এবং একটি জিনিস লক্ষ্য করলাম, লুটেরা এখানে দরজা, জানালা, এমনকি লোহার যে শিকগুলোও রয়েছে সেগুলো কেটে নিয়ে চলে গেছে। দেখুন বন্ধুরা, কতটা মোটা ছিল সে আমলের এই শিকগুলি। এই শিকগুলো পর্যন্ত তারা লুট করে নিয়ে গেছে। অচিরে যদি এগুলো সংরক্ষণের ব্যবস্থা করা না হয়, তাহলে হয়তো কালের গর্ভে হারিয়ে যাবে। পরবর্তী প্রজন্ম এই জমিদার বাড়ি খালি ইতিহাসেই পড়তে পারবে, স্বচক্ষে কিছু দেখতে পাবে না। দেখুন বন্ধুরা, প্রকৃতি কীভাবে এখানে রাজত্ব করছে। প্রতিটি দেওয়াল ক্ষতিগ্রস্ত এবং স্ল্যাবগুলো দেখুন সেখানে কী অবস্থা, একটির অবস্থা। বুক শেলফগুলি ভেঙে গেছে। তাই কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে যত তাড়াতাড়ি সম্ভব এই ভবনটির সংরক্ষণের জন্য। এবং দেখুন কী সুন্দরভাবে সে আমাদের শাল কাঠের সম্ভবত যে পর্দার একটি স্ট্যান্ড ছিল। এই দেখুন বন্ধুরা, কাঠের তৈরি একটি স্ট্যান্ড, এখানে একটি ছিল, এদিকেও ছিল, এদিক কেটে ফেলেছে। এবং ভেন্টিলেটারগুলো দেখুন বন্ধুরা, সেগুলো ভাঙার চেষ্টা করছে। তাই আমার আবেদন থাকবে যত তাড়াতাড়ি সম্ভব এই ভবনগুলির জন্য সংরক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হোক। এমন কোনো কক্ষ নেই যে কক্ষের দরজা জানালা অক্ষত অবস্থায়, সবগুলো ভবনেরই একই অবস্থা। প্রত্যেকটা ভবনের এই স্থাপনাগুলো দেখুন বন্ধুরা, সেই সময় এখানে হয়তো বুক সেলফ হিসেবে ব্যবহার করা হতো, শৌখিন জিনিসপত্র রাখা হতো, সবগুলোই নেই। আর মজার ব্যাপার হচ্ছে এই জমিদার বাড়িটি এতটাই বড় যে এর চারপাশে রয়েছে বেশ কিছু সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে মূলত সেই আমলে প্রবেশ করা হতো। আর এদিকে একটি সিঁড়ি আমরা দেখতে পাই, যে সিঁড়ি দিয়ে পুকুর ঘাটে যাওয়া যায়। এই পুকুর ঘাটে যাওয়ার রাস্তা ঠিক সামনেই আরেকটি স্থাপনা দেখতে পাচ্ছি আমরা। সেটি আমার খুব একটু অবাকই লাগলো। এই যে এদিক থেকে মূলত পুকুর ঘাটের দিকে যাওয়া যায়। এই ঘাটটি প্রায় ভেঙে গেছে, একেবারে ভেঙে পুকুরের মধ্যে পড়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর হয়তো কিছুদিনের মধ্যে এই ঘাটটিও হয়তো পুকুরের সাথে মিশে যাবে। ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই ঘাটের কিছু অংশ। 1947 সালের দেশভাগের পর এখান থেকে চলে যায় জমিদার ও তার বংশধরেরা। তারপর থেকে অযত্ন আর অবহেলায় এই জমিদার বাড়িটি পড়ে থাকে। 1971 সালে মহান যুদ্ধে এই ভবনটি ব্যবহার করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প হিসেবে। মুক্তিযুদ্ধে এই ভবনটি এক বিশাল অবদান রেখেছিল। যমুনা নদীর কথা বলা হয়েছিল, এই সেই যমুনা নদী। এবং এই যমুনা নদীতেই সে সময় স্টিমার করে তারা চলে যেত কলকাতা।
আঙ্কেল এটা কি নদী আঙ্কেল? যমুনা। যমুনা নদী। এটা জমিদারি আমলে এই নদী দিয়ে কলকাতা নাকি যাওয়া যায় তো? হ্যাঁ, এখন কোথায় যাওয়া যায়? এখন সবখানে যান যায়। ঢাকা 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 ঢাকাও যান যায়। কি নাম এইটা এই ইয়াটার? নলিন বাজার, নলিন বাজার। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং এই জমিদার বাড়ি ঘিরে যদি কোনো তথ্য জানা থাকে তা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। ইতিহাসের নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সামনের কোনো অধ্যায়ে।